পুলিশ ফাইল। নাকি এই মৃত্যুর পেছনে ছিল অন্য কোনো রহস্য, তা জানতে গেলে আমাদের যেতে হবে তার অতীত জীবনে। কিরে, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, কেন কিছু বলবে? না না, তা কোথায় বেরোচ্ছিস? জানো মা, রবি বলেছে আজ আমার একজনের সাথে আলাপ করিয়ে দেবে কাজের ব্যাপারে। কাজের ব্যাপারে? কি কাজ রে বাবাই? তা জানি না, তবে বললো লোকটা নাকি অনেক সোর্স আছে, দেখি একবার চেষ্টা করে। সে ঠিক আছে, কিন্তু বাবা সাথে সাথে পড়াশোনাটা তো চালিয়ে যেতে পারতিস রে। তা পারতাম, কিন্তু তুমি রোজ একা সংসারের জন্য এমন পরিশ্রম করো, তা আমার একদম ভালো লাগে না। পাগল ছেলে আমার, মায়ের জন্য তোর খুব চিন্তা দেখছি। হবে না, তুমি ছাড়া আমার আর এই পৃথিবীতে কে আছে বলো? আমি ছাড়াও বা তোমার কে আছে? আমি তোমার কথা ভাববো না তো কে ভাববে শুনি? জানিস বাবা, তোর জন্য আমারও খুব চিন্তা হয় রে বাবা। কেন? কেন মানে, আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে বাবা। কে বললো তুমি আমার জন্য কিছু করতে পারোনি? তুমি আমার জন্য যা করেছো অনেক ছেলের তা পাওয়ার সৌভাগ্য হয় না। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো। আচ্ছা বাবা আচ্ছা, শোন, আমাকে না আজকে শাড়ি বিক্রি করতে একটু দূরেই যেতে হবে, অনেকগুলো বাড়িতে যেতে হবে জানিস। রান্নাঘরে কিন্তু রান্না করা আছে, এসে ঠিক করে খেয়ে নিবি, ঠিক আছে? আমার একটু আজকে ফিরতে দেরি হতে পারে রে বাবা। ঠিক আছে মা, আমি যাই তাহলে। রবি আবার আমার জন্য অপেক্ষা করছে। আর সাবধানে যাস বাবা। আচ্ছা, সরি দেরি হয়ে গেল। দেরি মানে? তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছে, তোর কোনো পাত্তাই নেই। একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। আচ্ছা আবার হয়েছে, বললাম তো সরি, এবার চল। ঠিক আছে চল। এই এই শোন, আবার কি হলো? তুই এই সুদীপদাকে আমার কথা ঠিক করে বলেছিস তো? হ্যাঁ রে বাবা, সুদীপদাকে তোর কথা বলেছি, আর ছুটির দিন দেখা করতে বলেছে। কি বললো? কিছু হবে তো? আরে সুদীপদা কাপড়ের দোকানে কাজ করলে কি হবে, অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে, তোর একটা ব্যবস্থা হয়েই যাবে। বায়োডাটা এনেছিস? হ্যাঁ এই তো। আচ্ছা ঠিক আছে চল। চল। অনেক দিন যে দেখি না, এই নাও তোমার চা। সেটা আরে রবি, চা খাবি? না না, আমি তোমাকে যার কথা বলেছিলাম আমার বন্ধু রনির, মানে বাবাই, এই যে সে। ওহো আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ তোমার কথাও আমাকে বলেছে। দেখে তো তোমাকে ভালো ছেলে বলেই মনে হচ্ছে। বায়োডাটা এনেছো? হ্যাঁ এই তো। দাও। বাহ, তুমি তো দেখছি পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ সুদীপদা, আমাদের মধ্যে ওই সব থেকে বেশি পড়াশোনা করেছে। তা পড়াশোনাটা হাতে ছাড়লে কেন? আসলে একটা কাজের খুব দরকার। বাড়িতে কে আছে? মা। বাবা? বুঝতে পেরেছি, উনি আর নেই তাই তো? না না, উনি বেঁচে আছেন। তাহলে? আসলে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও, তাহলে তোমাদের চলে কি করে? আসলে মা একটা কাপড়ের ব্যবসা করেন, উনি আমাকে কষ্টে শিষ্টে পড়াশোনা শিখিয়েছেন। এখন আমি চাই নিজে কিছু করে ওনাকে সাহায্য করতে। বাহ, চমৎকার, এই তো উপযুক্ত ছেলের কথা। ঠিক আছে, এটা আমার কাছে থাক, আমি দেখছি কি করা যায়। দেখছি বললে হবে না, তোমাকে একটা কিছু করতেই হবে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তুই একটা কাজ কর, ওকে পরের রবিবার একবার আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে চলি তাহলে, আসি, এসো।
হ্যাঁ রে বাবাই, কার কাছে যে গেলি সেটার কি হলো রে? দেখা হয়েছে? হ্যাঁ, সুদীপ দা। জানো তো মা, লোকটা খুব ভালো। আমার একটা কাজের ব্যবস্থা ঠিক করে দেবে বলেছে। তাই নাকি? হ্যাঁ, পরের রবিবার দেখা করতে বলেছে আমাকে। দেখ কি হয়। তবে কি জানিস বাবাই, আজকাল পরোপকার করার লোক তো তেমন দেখা যায় না। দেখিস বাবা, কোনো ঝামেলা টামেলায় জড়াস না আবার। না না, ঝামেলা কিসে, চুপচাপ কাজ করে যাবো। আরে আগে কাজটা তো পা। সুদীপদা যখন বলেছে তখন ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। বাবা, লোকটা তো দেখছি তোর কাছে ভগবান হয়ে গেছে বাবাই। না গো মা, লোকটার সঙ্গে আলাপ হলেই বুঝতে পারবে লোকটা কত ভালো। তাই নাকি? ঠিক আছে, একদিন বাড়িতে নিয়ে আয়, আলাপ করা যাবে। ঠিক আছে। দাদা চা। হ্যাঁ, বৌদি, আপনার এই ছেলে কিন্তু হীরের টুকরো। তা তো জানি, আর সেই জন্য তোকে এত কষ্ট করে মানুষ করেছি দাদা। না না বৌদি, এই বাবাই কিন্তু আপনার কষ্টটা বোঝে। তা দাদা, ওর কাজের ব্যাপারটা কি হলো? হয়ে যাবে, ওই শুধু একটু সময় লাগবে আর কি। এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আরে বাবা, আমি তো আছি। সত্যি দাদা, আপনার মতো কিছু ভালো লোক এখনো দুনিয়াতে আছে বলে না দুনিয়াটা এখনো চলছে। ছি ছি বৌদি, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আর তাছাড়া আমার দ্বারা যদি কারোর কোনো উপকার হয় সেটা কি আমার ক্ষতি? আচ্ছা বৌদি, আপনিও তো কাপড়ের ব্যবসা করেন তাই না? হ্যাঁ, ওই আর কি, কোনো রকমে কষ্টে সৃষ্টে চলে যায়। যদি কিছু মনে না করেন, আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। আমাকে হেল্প করবেন? হ্যাঁ, আমার সঙ্গে প্রচুর লোকের জানাশোনা আছে, আমি বললেই কিন্তু হয়ে যাবে। দেখবেন তারপর আপনার বিক্রি কত বেড়ে যায়। তাহলে তো খুব উপকার হয় দাদা। সত্যি, আপনার ঋণ যে আমি কি করে শোধ করব। মা, তুমি একদিন সুদীপদাকে ডেকে তোমার হাতে রান্না খাইয়ে দাও। এটা কিন্তু বাবাই ঠিক কথা বলেছে। ওই খাওয়ার ব্যাপারে আমি কিন্তু খুব লোভী বৌদি। আজ তাহলে উঠি, একটা কাজ করব, এর মধ্যে একদিন এসে আপনাকে ঠিকানাগুলো দিয়ে যাব। দেখছি বাবার জন্য কি করা যায়। আসছি। আবার কবে আসছেন দাদা? আরে দাঁড়ান, আগে সব ঠিকঠাক করি, তারপর একদিন এসে আপনার হাতে জমিয়ে রান্না খেয়ে যাব। আসি বাবাই, আসছি বৌদি। ঠিক আছে। কি মা, কেমন মনে হলো সুদীপদাকে? দেখলে তো কেমন দারুণ মানুষ। সত্যি রে বাবাই, তুই ঠিকই বলেছিস, উনি খুব ভালো মানুষ। আচ্ছা মা, আমি একটু গোলবাজার যাব, কিছু কি আনতে হবে? না না, ঘরে সবই আছে। তা যাচ্ছিস, যা, তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যা বাবা। ও তুমি? আরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই তোমার আসার সময় হলো? তুমি জানো আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কি করবো বলো, একটু কৃষ্ণনগরে যেতে হলো কাজের জন্য। ও আচ্ছা, তা হলো কিছু? হ্যাঁ, ইন্টারভিউ নিল, দেখা যাক কি হয়। ও নিশ্চয়ই হবে বাবাই, হতেই হবে, কারণ তোমার এত পরিশ্রমের ফল বৃথা যাবে না। বাদ দাও আমার কথা, তোমার বাড়ির খবর কি? কি আবার, বাবা তো বলেই দিয়েছে বিয়ে দিয়ে দেবে। তাহলে আমার কি হবে? জানি না, তবে আমি বাড়িতে বলে দিয়েছি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে আমি কিছুতেই বিয়ে করব না। ঠিক আছে, ততই না নিশ্চয়ই একটা চাকরি জুটিয়ে নিতে পারবো। তারপর তারপর বিয়ে। সত্যি বাবাই? সত্যি, তোমার থেকে আমাকে আর কেউ আলাদা করতে পারবে না। আমাকেও বাবাই, আমিও সারা জীবন শুধু তোমার হয়ে বাঁচতে চাই। মনামি, এ কি, তুমি তুমি এখানে? কেন আসতে পারি না? কে বলেছে এখানে আসতে? মনামি, তোমাদের দেখতে এলাম। কি দেখতে এসেছো? আমরা বেঁচে আছি না মরে গেছি? সে মনামি, ও ও ওভাবে বলো না। তুমি তো জানো আমি আমি এখনো তোমাকে ভালোবাসি মনামি। তাই তাই তুমি বারবার অপমান করে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও আমি আমি বারবার তোমার কাছে ছুটে ছুটে আসি। কে বলেছে? কে বলেছে তোমাকে এখানে আসতে? কে বলেছে? মনামি, আমি আমি তোমার স্বামী। তোমাদের প্রতি আমার কোনো অধিকার নেই? না, নেই। তুমি একটা ঠক,
একটা মিথ্যেবাদী। মনামি, নিজের একটা সংসার, ঘর, ছেলে, বউ থাকতে মিথ্যে কথা বলে তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো। মনামি, মনামি, তুমি বিশ্বাস করো, আমি তোমার থেকে দূরে যেতে চাইনি। তোমাকে হারানোর ভয়ে সেদিন আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি, কিন্তু কিন্তু তার জন্য তো আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। বলো। শোনো, আমি তোমাকে ক্ষমা করলেও না, তোমার ছেলে কোনোদিন তোমায় ক্ষমা করবে না। কেন? আমি কি বাবা হয়ে ওর প্রতি কোনো কর্তব্য করিনি? মাসে কতগুলো টাকা পাঠালে যদি বাবা হওয়া যায়, তাহলে মনামি, তুমি যাও এখান থেকে। আর শোনো, তারপর তারপর আবার কি, ওখানেই থাকতে হবে। একটা ঘরও দেখে এসেছি। তার মানে তুমি চলে যাবে? কিন্তু তোমাকে ছেড়ে আমি কি হলো? অভিমান? আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? চাকরিটা তো খুব জরুরি। আরে তোমার আমার সম্পর্কের জন্য অন্তত চাকরিটা খুব জরুরি। কিন্তু তুমি ছাড়া আমি আরে বাবা, আমি তো বিদেশে চলে যাচ্ছি না, সামান্যই তো দূর। তাছাড়া প্রতি রবিবার আমি আসবো মায়ের সঙ্গে দেখা করতে, তোমার সঙ্গে দেখা করতে। আরে বাবা, এছাড়া ফোন তো রয়েইছে। কবে যাচ্ছ? এই তো সোমবার। এরকম ভাবে কেউ কাঁদে নাকি? আরে বৌদি, কোথায় গিয়েছিলেন? ওই ঘোষপাড়ে গেছিলাম। ও, তা বাড়ি যাবেন তো? হ্যাঁ। ঠিক আছে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আরে শুনুন, আমি চলে আরে যাচ্ছি, শুনুন চলে যেতে শুনুন পারবো। শুনুন বৌদি, আমার কাছে লজ্জাবে কি লাভ বলুন তো? আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে, তার উপর দেখুন মাথার উপর কতটা রোদ। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, খুব তেষ্টা পেয়েছে, গলাটা একদম ফেটে যাচ্ছে। চলুন, আমি আপনাকে সাইকেল করে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, না না, আরে বৌদি, আমাকে বিশ্বাস হচ্ছে না তাই তো? না না, তা না। তাহলে ব্যাগটা দিন। আরে আরে, আরে আরে আরে, দিন ঠিক তো। আছে ঠিক আছে। দিন দিন দিন, নিন, এবার পেছনে বসে পড়ুন। আরে না, আমি বললাম আমি চলে যেতে আমি পারবো। বলছি বসুন, বসুন, তাড়াতাড়ি বসুন। আপনি শুধু শুধু কষ্ট করছেন। না না, কষ্টের কি আছে বৌদি, একটু শক্ত করে ধরুন, নইলে পড়ে যাবেন কিন্তু। কি ব্যাপার বাবাই, আজ এত দেরি হয়ে গেল? আর বলো না, ওই ডাক্তার বসের সাথে মিট করতে গিয়ে না টানা 2 ঘন্টা শোভা মেডিকেলের সামনে অপেক্ষা করতে হবে, তাই একটু দেরি হয়ে গেল আর কি। আরে তুই কি পাগল নাকি? হ্যাঁ, এই ঠাটা পোড়া রোদে 2 ঘন্টা শোভা মেডিকেলের সামনে ওয়েট করছিস? উফ, এরপর তুই অসুস্থ হয়ে পড়বি। না, তোকে আমি বলে বোঝাতে পারবো না। না না, আমার কিছু হবে না। এটুকু পরিশ্রম করতে না পারলে কি করে হবে বলো? তাছাড়া তুমি তো জানো
আমার উপর কত দায়িত্ব রয়েছে। আমার এইটুকু পরিশ্রমের জন্য যদি আমার মা সুস্থ থাকে, ভালো থাকে, এইটুকু পরিশ্রম করতে আমি রাজি আছি। বাবাই, তুই তোর মাকে খুব ভালোবাসিস না? জানো তপন দা, যখন আমি খুব ছোট না, তখন থেকে আমার বাবার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মা আমাকে নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করেছে। শত কষ্ট হলেও আমার সমস্ত আবদার মিটিয়েছে। বাবার অভাব কোনোদিন বুঝতেই দেয়নি। মা ছাড়া আমার আর কেউ নেই, মাই আমার সব কিছু। দাদা, কি বললি? মা ছাড়া তোর কেউ নেই? আচ্ছা, রাতের বেলায় ফোনে ফিস ফিস করে কথা বলা হয়, কি হ্যাঁ? কিছু বুঝি না ভেবেছো? হ্যাঁ, কি যেন নাম? টিয়া। কি কি হয়? সত্যি তপন দা, তুমিও পারো মায়েরই। বাদ দাও তো সব কথা। আরে শোন শোন, আমি হলাম তোর দাদা কাম বন্ধু। আমার সামনে তো লজ্জা কি? হ্যাঁ, হেড অফিস তোর কাজে খুব খুশি হয়েছে। তোকে শুধু টার্গেটের থেকে একটু বেশি অ্যাচিভ করতে হবে, বাস। আমি বলছি তোর প্রমোশন হয়ে যাবে। সত্যি বলছো? সত্যি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি টার্গেটের থেকে অনেক বেশি অর্ডার নিয়ে আসবো। তাহলে আমার যতই কষ্ট হোক হোক, আমি করতে রাজি আছি। আমার কোনো অসুবিধা নেই। না বাবা, এই ঠাটা পোড়া রোদে তোমাকে ওই ঘুরে ঘুরে অত টার্গেট ফিল আপ করতে হবে না। এরপর দেখবে ওষুধ বিক্রি করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছো। তোমার আদেশ শিরোধার্য। তথাস্তু। এ নিন চা। ও বৌদি, আপনি কিন্তু আমার জন্য বেকার কষ্ট করলেন। এ কি, আপনি যে আমার জন্য এত কষ্ট করলেন, আপনি যে আমাকে এতগুলো খদ্দের দিলেন? আরে বাবা, মানুষই তো মানুষের জন্য উপকার করে, তাই না? তা করে, তবে আরে ছাড়ুন না বৌদি, কিন্তু একটা পাওনা কিন্তু। ভালো লাগা থেকে শুরু করে ভালোবাসায় পরিণত হয়। সুদীপ মনামিকে বিয়ে করে আবার নতুন করে সংসারের স্বপ্ন দেখাতে শুরু করে। দুজনের এই ভালোবাসা মন থেকে শুরু করে শরীর অবধি পৌঁছে যায়। দুজনের এই মেলামেশা লোকজনের কাছে প্রকাশ পেতে বেশি সময় লাগে না। একদিন এই কথাটি পৌঁছে যায় বাবাইয়ের কাছেও। বলুন ম্যাডাম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো নেই। ভালো নেই কেন? শরীর খারাপ নাকি? মন খারাপ। তোমায় খুব মিস করছি, জানো তো। আমিও। তা তুমি কোথায় এখন? কাজে আছো? না না, এই ঘরেই আছে। হ্যাঁ বাবাই, শোনো না, বলছি তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো না। প্লিজ, তুমি কিন্তু কথাটা অন্যভাবে নিও না। এত কিন্তু কিন্তু করছো কেন? বলো না কি বলবো। আসলে বাবাই, কথাটা তোমার মাকে নিয়ে। মাকে নিয়ে? কি কথা? কি হলো, চুপ করে আছো কেন, বলো। আসলে বাবাই, পাড়ায় নানা লোকে নানা রকম কথা বলছে, তো তাই। আমার মায়ের নামে কি কথা বলছে? বলো কি কথা বলছে। আসলে বাবাই, তোমার মা আর ওই কাপড়ের দোকানের সুদীপদাকে নিয়ে নানা রকম কথা হচ্ছে পাড়ায়। সুদীপদা? হ্যাঁ বাবাই, আসলে সবাই সেটাই বলছে
যে সুদীপদা তোমার মায়ের মধ্যে একটা সম্পর্ক আছে। কি বলছো কি তুমি? দেখো বাবাই, তুমি কিছু মনে করো না। আসলে ব্যাপারটা আমার চোখেও বেশ কয়েকবার পড়েছে। আমারও বিষয়টা ঠিক ভালো লাগেনি। দেখো তোমাদের কোথাও ভুল হচ্ছে। দেখো বাবাই, কথাতেই তো আছে যা রটে তার কিছু তো বটে। আর তাছাড়া এতগুলো লোক তো আর মিথ্যে হতে পারে না, তাই না? যাক, আমি ফোনটা এখন ছাড়ছি, পরে কথা হবে। আসলে বাবাই, তোমার মা আর ওই কাপড়ের দোকানের সুদীপদাকে নিয়ে নানা রকম এখন আবার কে? বুঝতে পারছি না। তোমার ছেলে নয় তো? না তো, ও তো রবিবার আসে। দাঁড়াও দেখি। বাবাই তুই? এ কি বাবাই, তুই হঠাৎ? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি আরে কিছু না, ওই তোর মার সাথে একটু গল্প করছিলাম আর কি। হ্যাঁ বাবাই, ও কি করবি? আমি তোমার নামে থানায় চিটিং এর ডায়েরি করবো। মা, তুমি কিন্তু এটা ভুল করছো মা। আমি ঠিক করেছি, যা করছি আমি ঠিক করছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, ব্যাস সেটাই শেষ কথা। মা, আমি কিন্তু কোনোদিন তোমাদের এই অবৈধ সম্পর্ক মেনে নিতে পারবো না মা, কোনোদিন নয়। তোকে কোনোদিন মেনে নিতে হবে। যা, দূর হয়ে যা তুই আমার চোখের সামনে। যা। সত্যি তুমি যে আমাকে কতটা ভালোবাসো, আস্থা তুমি প্রমাণ দিও। তুমি আমাকে বিয়ে করবে তো সুদীপ?
কি বলছিস? আমি ঠিক বলছি মামা, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদি এরকম করতে পারে। বিশ্বাস করো মামা, মা পুরো বদলে গেছে। ওই লোকটার জন্য মা আমার গায়ে হাত তুলেছে, আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। তুই শান্ত হ। এরপর আমি লোকজনের কাছে মুখ দেখাবো কি করে বলতে পারো? ওই লোকটার জন্য মা আমার সাথে যা করলো, আমার তো মরে যেতে ইচ্ছে করছে। একদম পাগলামি করবি না। আমি এবার বুঝতে পারছি যে ওই লোকটাই দিদির মাথাটা খেয়েছে, নইলে কেউ এমন করতে পারে? মামা এখন আমি কি করব বলো? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই আপাতত আমার বাড়ি চল, যদি দরকার পড়ে তাহলে একবার অশোকনগর থানায় যাব। পরের দিন উত্তম বাবাইকে নিয়ে অশোকনগর থানায় উপস্থিত হয়। পুরো ঘটনাটি শোনার পর পুলিশ একটি জিডি করে। এরপর পুলিশ এবং এলাকাবাসী মনামি এবং সুদীপকে বোঝানোর পর তারা ক্ষমা চেয়ে তাদের ভুল স্বীকার করে এবং এই অবৈধ প্রেম থেকে বেরিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। এই পুরো ঘটনাটি স্বাভাবিক করার জন্য মনামির বাড়িতে হাজির হয় তার ভাই উত্তম। দেখ দিদি, যা হবার তা হয়ে গেছে, এখন শুধু ছেলেটার কথা ভাব। এই বয়সে ছেলেটার উপর দিয়ে কি ঝর্ণা বয়ে গেল, একবার তো ভেবে দেখ। সব বুঝতে পেরেছি রে, আমার খুব ভুল হয়ে গেছে। জানিস তো ভাই, একা একা থাকতে থাকতে না আমার মাথাটা পাগল পাগল হয়ে গেছিল। আমার ভাগ্যটাই খারাপ রে ভাই, আমার ভাগ্যটাই খারাপ। বাদ দে সব কথা, এখন তো ভুল বুঝতে পেরেছিস। দরকার হলে বাবায়ের বিয়ে দিয়ে দে। বাড়িতে বৌমা এলে একজন কথা বলার লোক পাবি, আর তোর একাকিত্বও দূর হবে। ছেলে বৌমা মিলে সুখে সংসার করবি। ঠিক বলেছিস ভাই। বাবাই, এই বাবাই, 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 তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি জানি তুই খুব রাগ করেছিস না। আমি তোকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম না রে বাবা। আমি কথা দিচ্ছি, আর তোকে আমি কোনো কষ্ট পেতে দেবো না। আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোর কাছে হাত জোড় করছি বাবা। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমার আর কেউ নেই মা, তুমি আমার থেকে আর দূরে চলে যাও না। দেখো বাবাই, আমার পরিবারের একটা সম্মান আছে, আর তাছাড়া যা সব ঘটছে তাতে তোমার আমার সম্পর্ক রাখা আর সম্ভব নয়। জানি, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, আমার মা ভুল বুঝতে পেরেছে, আবার সব আগের মতন হয়ে গেছে। তবু বাবাই, লোকে তো আর ছেড়ে কথা বলবে না। দেখো টিয়া, মানুষই তো ভুল করে, আর এখন যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তুমি তুমি প্লিজ রাগ করো না। সরি। ও, তুমি এসে গেছো? এত দেরি করলে? কি করব বলো, সব দিক দেখে শুনে তবে তো আসতে হলো। যদি আবার কারো নজরে পড়ে যায় তখন তো আবার সেই ঝামেলা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। কিন্তু কিন্তু এভাবে আমার আর ভালো লাগছে না। চলো না সুদীপ, আমরা বিয়ে করে নেই। বিয়ে? কেন, তুমি আমাকে বিয়ে করবে না সুদীপ? না না মনামি, আমি কি সে কথা তোমাকে একবারও বলেছি? তাছাড়া তুমি কি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তাহলে ঠিক আছে, আমাকে কটা দিন সময় দাও, একটু গুছিয়ে নি। ঠিক আছে, আজ তাহলে উঠি। আরে কি হচ্ছে? ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি আর পারছি না তোমায় ছেড়ে থাকতে। আমিও পারছি না গো, কিন্তু কি করব বলো।
কি তুমি এখন এই ভর সন্ধ্যেবেলায়? তোমাকে না বললাম রাতে আসতে? আমার যে আর ধৈর্য ধরছিল না মনে হয়। কিন্তু তা বলেই ভর সন্ধ্যেবেলায় যদি কেউ দেখে ফেলে? আরে দূর, কে আবার আসবে বলো তো? আসার মধ্যে তো তোমার ওই ছেলে। হ্যাঁ, আজ শনিবার, ওর আসার কথা জানো তো? আমি না একদম ভুলে গেছিলাম। এই শোনো, তুমি এখন যাও, যাও প্লিজ। আর শোনো না মনামি, তোমার ছেলে তো আসবে সেই লাস্ট ট্রেনে, ও আসার আগেই আমি চলে যাব। শোনো, আমি যেটা চুপ, কথা বলে সময় নষ্ট করো। কতদিন তোমায় আদর করুন বলো তো, প্লিজ। চুপ, একটাও কথা বলবে না তুমি। ছি, তুমি এত নিচ, এত কিছু হয়ে যাওয়ার পর আবার আমার মা বলে ডাকতে ঘৃণা করছে। তাহলে বলিস না, কে বলেছে? কে বলেছে তোকে মা বলে ডাক? আমি চাই না তোদের মুখে মা ডাক শুনতে। আরে তোর বাবা, এখন তুই আমার জীবনটা নষ্ট করেছিস। কেন রে, কেন? আমার সত্যদের সহ্য হয় না? কেন আসিস? কেন এখানে বারবার আসিস? আমি তো ভেবেছিলাম ওই ঘটনার পর তুই মরে যাবি। যা, কত ছেলে তো মরে যায়, তুই সুসাইড করতে পারিস না? চলে যা। তুই মরে গেলে আমার হাড় জুড়বে, আমার পথের কাটা পরিষ্কার হবে। যা, আমি তোদের কাউকে চাই না। যা, তোরা চলে যা আমার জীবন থেকে। এখানে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে। যা, চলে যা, চলে যা বলছি। আমাকে আমার মধ্যে বসতে দে। কত ছেলে তো মরে যায়, তুই সুসাইড করতে পারিস না? চলে যা। তুই মরে গেলে আমার হাড় জুড়বে, আমার পথের কাটা পরিষ্কার হবে। রজত ভাওয়ালের যে মা, সে হচ্ছে মৌসুমী ভাওয়াল, ডাক নাম হচ্ছে টুলটুলি। তার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক ছিল প্রদীপ দে ওরফে গোপাল। এই ঘটনাটা গৌতম সরকার, মানে তার দাদা, টুলটুলির দাদা এবং তার ছেলে পরবর্তীকালে জানতে পারার পরে তো এই মৌসুমী ভাওয়ালকে অনেকবার প্রোটেস্ট করে যে এসব করতে হবে, অথচ ও সেই কোনো কথা শোনেনি। রজত ভাওয়াল, তার ছেলে, মৌসুমী ভাওয়ালের ছেলে, একদিন প্রদীপ দে ওরফে গোপাল এবং তার মাকে, মৌসুমী ভাওয়ালকে একই বিছানায় দেখতে পায়। তারা বেড শেয়ার করছিল, দেখতে পায়। তখন রজত ভাওয়াল প্রচণ্ডভাবে প্রোটেস্ট করেও কোনো কিছু সুরাহা হয়নি। আমার সঙ্গে প্রচুর লোকের জানাশোনা আছে, আমি বললেই কিন্তু হয়ে যাবে। দেখবেন তারপর আপনার বিক্রি কত বেড়ে যায়। এতে খুব উপকার হয় দাদা, সত্যি। আপনার ঋণ যে আমি কি করে শোধ করবো? মা, তুমি একটু সুদীপটাকে ডেকে তোমার হাতে রান্না খেয়ে নাও। এটা কিন্তু বাবাই ঠিক কথা বলেছে। ওই খাওয়ার ব্যাপারে আমি কিন্তু খুব লোভী বৌদি। কি কথা? কি হলো, চুপ করে আছে কেন বলো? আসলে বাবাই পাড়ায় নানা লোকে নানা রকম কথা বলছে, তো তাই। আমার মায়ের নাম কি কথা বলছে? বলো কি কথা বলছে? আসলে বাবাই, তোমার মা আর ওই কাপড়ের দোকানের সুদীপদাকে নিয়ে নানা রকম কথা হচ্ছে পাড়ায়। সুদীপদা? হ্যাঁ বাবাই, আসলে সবাই সেটাই বলছে যে সুদীপদা তোমার মায়ের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি তোমার নামে থানায় চিঠি ডায়েরি করবো। দূর হয়ে যাবে। মা, তুমি কিন্তু এটা ভুল করছো মা। আমি ঠিক করেছি, যা করছি আমি ঠিক করছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, ব্যাস, সেটাই শেষ কথা। এত কিছু হয়ে যাওয়ার পর আবার আমার মা
কেন আমার সুখ তোদের সহ্য হয় না? তোর জন্য আমারও খুব চিন্তা হয় রে বাবা। কেন? কেন মানে আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে বাবা। কে বললো তুমি আমার জন্য কিছু করতে পারো না? তুমি আমার জন্য যা করেছো অনেক ছেলের তা পাওয়ার সৌভাগ্য হয় না। পাঁচ 1/2014 আন্ডার সেকশন 194 বায়োগ্যামি এবং 306 সুইসাইড এবং 34 ক্রিমিনাল কনস্পিরেসি। গৌতম সরকার এই মামলাটা করেছেন, যিনি এই কেসের ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট। তার মামলাটা করার কারণ হচ্ছে রজত ভাওয়াল তার ভাগ্নে মারা গেছে। কী করে মারা গেল? গলায় দড়ি দিয়ে মারা গেছে, আত্মহত্যা করছে। এখানে প্রদীপ দে এবং আপনার তার মা মৌসুমী ভাওয়াল বরঞ্চ তার উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার। এই অত্যাচারের কথা লিখে এবং মায়ের অবৈধ সম্পর্ক প্রদীপদের সঙ্গে আছে এটা লিখে সে অশোকনগর থানাতে জিডি করে 2014 এবং কৃষ্ণনগরে গিয়ে যেখানে ও থাকতো আর কি, মা যেখানে রেখেছিল, মৌসুমী ভাওয়াল যেখানে রেখেছিল রজত ভাওয়ালকে তার ছেলেকে, সেখানে গিয়ে এই এদের যে ইলিসিট কানেকশন সে সহ্য করতে পারেনি বলে সে আত্মহত্যা। মৌসুমী ভাওয়াল অ্যারেস্ট হয়েছিল এবং পরবর্তীকালে জেলে হয়েছে। অবৈধ সম্পর্কের পরিণতি কখনোই সুখের হয় না। এই সত্যটা জানানোর উদ্দেশ্যই আমাদের আজকের এই পর্ব। সাময়িক লোভ এবং বাসনা এরকম অবৈধ সম্পর্ককে জন্ম দেয়, যার পরিণতি কখনো কখনো মৃত্যু ডেকে আনে। তাই কোথাও কখনো এরকম সম্পর্ক তৈরি করার আগে অন্তত একটিবার নিজের এবং নিজের পরিবার সম্পর্কে ভেবে দেখবেন। আমাদের পুলিশ ফায়ার্সের টিম সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন সত্য ঘটনাগুলিকে চিত্ররূপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে। পরবর্তী পর্বে দেখব এরকমই একটি সত্য ঘটনার চিত্ররূপ। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।